তারা ওখানে গিয়ে খাবার দিয়ে আসছেন তাদের তাদের ত্রিপল, যাতে তারা রোদে বা বৃষ্টিতে কষ্ট না পায় তার জন্য তারা ত্রিপল টাঙিয়ে দিচ্ছে। কি অসম্ভব মুখ পুড়লো রাজ্য সরকারের বা 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 রাজ্যের শাসক দলের, হ্যাঁ, সেটা তারা গায়ে মাখলো না। তো সমস্ত মেডিকেল কলেজ ছাড়াও একদম নিচু স্তরের হাসপাতালগুলো পর্যন্ত একটা দুর্নীতির জাল ছড়িয়ে গেছে। এই আন্দোলনটাকে নানাভাবে ভাঙার চেষ্টা হচ্ছে, সেটা কিভাবে কিভাবে হচ্ছে সেটাও আপনারা সকলেই জানেন। বিধান রায়ের আমলেও দুর্নীতি ছিল, জ্যোতিবাবুর আমলেও দুর্নীতি ছিল। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন সেই 9ই আগস্টে দুর্ভাগ্যজনক সেই ঘটনাটির পরে, সেই আর্জি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের পরে দুটো জিনিস ঘটে। এক হচ্ছে প্রশাসনের তরফ থেকে সাক্ষ্য প্রমাণ লোপের জন্যে তড়িঘড়ি নানা রকম প্রচেষ্টা, যেগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ভীষণভাবে তিরস্কৃত হয়েছে। এবং তারপরে যে ঘটনাগুলো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরে আমাদের সামনে চলে আসতে থাকে, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের এক পাহাড় প্রমাণ দুর্নীতি, এক বিপুল দুর্নীতি, যে দুর্নীতির আঁচ কিন্তু সাধারণ মানুষের প্রত্যেকের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। তার বর্জ্য বিক্রির চক্রই হোক, বা মৃতদেহ নিয়ে নানা কুকীর্তি, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, এবং টাকা পয়সা দিয়ে ডাক্তারি পাস করানো, এরকম নানা বিষয় যা সামনে আসতে থাকে, তাতে তো সাধারণ মানুষ আতঙ্কে তাদের হাড় হিম হয়ে গেছে। এই কুকীর্তির এবং এই দুর্নীতির যে প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন নেমেছেন, সেই আন্দোলন কিন্তু গত 24 ঘন্টা ধরে তারা চলছে। স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্ণা দিয়ে বসে আছেন। আমরা আজকে আলোচনার বিষয়ে আনব এই বিষয়টিকে, যে এই স্বাস্থ্য দপ্তরের যে বেহাল দুর্নীতি এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে একেবারে বেআব্রু হয়ে গেল এবং গলগল করে সামনে চলে এলো। আমরা সেই ঘটনাটিকে নিয়ে আজকে বিশ্লেষণ করব আজকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আনন্দবাজারের প্রবীণ সাংবাদিক অশোক সেনগুপ্ত, এবং অশোকদা আনন্দবাজারে দীর্ঘদিন চাকরি করেছেন, এবং তারপরে তিনি ইউরোপের দেশেও বেশ কয়েক বছর কাজ করেছেন। তিনি এখন অবসর নিয়ে স্বাধীন সাংবাদিকতাই করেন। অশোকদা, আমি তোমাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে তোমাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো। আর তোমার কাছে সেই সঙ্গে জানতে চাইব যে তুমি তোমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে এই রকম একটা ঘটনা, এইরকম একটা দুর্নীতি, এরকম একটা স্বাস্থ্য দপ্তরের ব্যাপক করাপশন, তুমি কি আগে কখনো এরকম শুনেছো বা এরকম কখনো দেখেছো? দর্শক বা শ্রোতা বন্ধুদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আলোচনা শুরুর আগে সবাইকে প্রণাম জানাচ্ছি। সুব্রত যে কথাটা বলছে, যে বিশেষণটা প্রয়োগ করেছে, স্বাস্থ্য দপ্তরকে একদম বেআব্রু করে দেওয়া, যথার্থ বিশেষণ। মানে এর থেকে বেশি বেআব্রু আর কোনোভাবে বোধহয় করা যায় না বা হয়নি। আমি 40 বছর ধরে টানা প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় আছি। মানে প্রাতিষ্ঠানিক কথাটা বলছি এ কারণে, 40 বছর ধরে বড় মিডিয়াতে সাংবাদিক হিসাবে আছি বা ছিলাম। ওই ফ্রিল্যান্সার বা ফেসবুকের সাংবাদিকতা নয়। এখন তো সবাই সাংবাদিক, সেই হিসাবে নয়। কিন্তু এইরকম একটা আফরোহ যাকে বলে, এত হইচই, এত তুলকালাম কোনো ঘটনাকে কেন্দ্র করে আমি দেখিনি। এবং বছর 20 আগে আমি একটা বই লিখেছিলাম, বইটার নাম 5 দশকে কলকাতার সেরা ক্রাইম। সেইটা লিখতে গিয়ে তার আগে 50 বছরের বিভিন্ন সংবাদপত্র ঘেঁটেছিলাম বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য। কখনো কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে ঘিরে এত হইচই, এত জনজাগরণ হয়নি। মানে মনে পড়ছে না, কথাটা বলবো না, হয়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার এই কথায় হয়তো যারা রাজ্যের শাসক দল, তাদের সমর্থকরা হয়তো অতিশয়োক্তি বলবেন, হয়তো আমাকে ঠাউরে নেবেন। আমি কোনো বিরোধী রাজনৈতিক দলের সমর্থক একেবারেই না। আমি সত্যি অন্তর থেকে সমস্ত রাজনৈতিক দলকেই আমি অপছন্দ করি। কিন্তু সেটা ব্যাপার নয়। আজকে আমাদের আলোচনার যে বিষয়টা, স্বাস্থ্য দপ্তরের বেআইনি হয়ে যাওয়া, যথার্থই ঠিক। দুর্নীতির ব্যাপারটাও যথার্থই ঠিক। এটাই 3টে পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে তিলোত্তমার মৃত্যু বা ধর্ষণ, মানে কোনটা আগে কোনটা পরে সেটা নিয়ে তো, ধর্ষণ আগে না মৃত্যু আগে সেটা নিয়ে তো মানে আকচি চলেছে, আপনারা সবাই জানেন। আমি সে কারণেই ধর্ষণ মৃত্যু দুটো একসঙ্গে বললাম।
দ্বিতীয় হচ্ছে গিয়ে তার পরবর্তী যে ঘটনাগুলি পরপর ঘটলো, মানে আপনার অধ্যক্ষ এবং আরো দু একজন আধিকারিককে আহ, মানে অনিচ্ছা সত্ত্বে, মানে জনগণের চাপে পড়ে বদলি করে দেওয়া, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার মানে উইথড্র করা। পুনর্বহাল করা। হুম। মানে পুনর্বহাল মানে কি, একবার খোদ কলকাতায় বড় সরকারি হাসপাতাল, মানে আমি খুব স্তম্ভিত হয়ে কার্যত গেলাম পুরস্কৃত যে করা, বলা যেতে পারে পুরস্কৃত করা। পুরস্কৃত করা এবং তিরস্কৃত করা তাদের যারা ভেতর থেকে কেঁদেছিল মেয়েটির মৃত্যুতে, যারা চেয়েছিল যে অপরাধীর শাস্তি হোক, তাদেরকে তিরস্কৃত করা হলো। আমি জানি না রাজ্যের শাসক দলের যিনি এই সিদ্ধান্তটা, বা যার অঙ্গুলি হেলনে এই সিদ্ধান্তটা নেওয়া হলো, এত তার তেজ বা যে কিসের, সুব্রত? তিনি তো ডক্টর ঘোষকে বলতে পারতেন, তুমি 3 মাস চুপচাপ বাড়িতে থাকো, বসে বসে মাইনে পাও, এই তেজ এই হইচই সব 3 মাসে থেমে যাবে পুরোপুরি, তখন তোমাকে আস্তে করে আবার একটা অন্য হাসপাতালে নিয়ে আসবো, বা এই হাসপাতালে মানে হয়তো একটা নিয়ে আসবো। রাজনৈতিক চাল খেলতে পারতেন তিনি, কৌশল, পুরো ব্যাপারটাকে রাজনীতির চাপাবেন। অনায়াসে খেলতে পারতেন, হুম। কিন্তু এই যে তিনি সাংঘাতিক একগুঁইমের জন্য, মানে সঙ্গে সঙ্গে 4 ঘন্টা না 5 ঘন্টার মধ্যে তাকে কলকাতারই আরেকটা বড় হাসপাতালে নিয়ে এলেন। এবং সব থেকে বড় কথা, সেই দিনই হাইকোর্ট কি অসম্ভব চপেটাঘাত দিল, সেটা আপনারা যারা শুনছেন বা দেখছেন এই অনুষ্ঠান, প্রত্যেকেই জানেন বা স্মরণ করতে পারবেন। তারপরেও রাজ্যের শাসক দলের কর্তাদের শিক্ষা হলো না, লজ্জা হলো না। দেখুন, গত 12 বছরে কতগুলি মামলায় হেরেছে, লাজে গোবরে হয়েছে, কত কোটি টাকা খরচ হয়েছে, আমি সেসব প্রসঙ্গে একদম আসবো না এখানে। সেইটা নিয়ে সুব্রত চাইলে একটা আলাদা স্টোরি হ্যাঁ, করতে পারে অবশ্যই, যে এটা আমি তোমার কাছকে নিয়ে আরেকটা অনুষ্ঠান করব। কি কি অবস্থা হয়েছে। কিন্তু শুধু এই মেয়েটির, মানে তিলোত্তমার জন্য যে কি অসম্ভব মুখ পুড়লো রাজ্য সরকারের বা বা রাজ্যের শাসক দলের, হ্যাঁ। সেটা তারা গায়ে মাখলো না। মানে যে কারণে আপনারা দেখবেন সামাজিক মাধ্যমে গত 1 মাস ধরে মানে কি চলছে, আপনাদের বন্ধুবৃত্ত যাই হোক, মানে আমাদের সামাজিক মাধ্যমে তো প্রত্যেকের বন্ধুবৃত্ত আলাদা আলাদা, কিন্তু দেখবেন 10টার মধ্যে 9টা পোস্টই কি অসম্ভব স্যাটায়ার, কি অসম্ভব মানে কশাঘাত যাকে বলে, মানে সেটা মিমের মাধ্যমে হোক, ছবি বা ভিডিও বা যেভাবে হোক। তারপরেও কি আমার লজ্জা বলে কোনো জিনিসটা হবে না, সুব্রত? কি তো মানে আপনারাই বা কি বলেন বলুন। আমি বলছি যে আমি কোনো রাজনীতির মধ্যেই যাচ্ছি না। এই যে গত 1 মাস ধরে যা চলছে, এর মধ্যে কিন্তু সত্যি কোনো রাজনীতি একেবারেই নেই। সেটা আপনারাও অনেকেই বিশ্বাস করেন, কিন্তু কেউ কেউ, বিশেষ করে রাজ্যের শাসক দল, প্রমাণ করতে চান যে এর পেছনে রাজনীতি আছে। এবং বিরোধী আমাদের মাননীয়া তো স্পষ্টই বলেছেন, বিজেপি এবং সিপিএম এর নাম করে, অন্য কোন দলের নাম বোধহয় করেননি, যে তারা এটার জন্য ইন্ধন যোগাচ্ছেন। কথাটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ এই জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনটা করছেন, সেটা একেবারেই অরাজনৈতিকভাবে স্বাস্থ্য শিক্ষার উন্নতির জন্য, বা স্বাস্থ্য শিক্ষার দুর্নীতির শিকড়টাকে ছিন্ন করার চেষ্টায়। যেটা বলছিলাম যে আরজি করের যে ঘটনাবলী, সেটার 2-3টে পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে তিলোত্তমার ধর্ষণ বা মৃত্যু, আরেকটা হচ্ছে গিয়ে তার পরবর্তী ঘটনাবলী, অর্থাৎ অধ্যক্ষ বা 2-1জন আধিকারিকের আহ, বদলি, এবং তাদেরকে আহ, তাদের কাউকে আবার ফিরিয়ে আনার চেষ্টা, এবং হাইকোর্টের হস্তক্ষেপ। এই সব মিলিয়ে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে আমি মনে করি রাজ্য সরকারের মুখ আরো পুড়েছে, এবং সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের যে ভাবমূর্তিটা আছে, সেটা আরো বেশি কলুষিত হয়েছে। অশোকদা, আমি একটা তোমার কাছে প্রশ্ন রাখবো, তুমি যদি একটু ব্যাখ্যাটা দাও। সেটা হচ্ছে যে যেটা সামনে এলো সেটা একটা সিন্ডিকেট, একটা সিন্ডিকেট টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের রাজ্যের কোটি কোটি টাকার বাজেটের, শয়ে শয়ে, হাজার কোটি, শয়ে শয়ে কোটি টাকা তারা সেখানে ব্যয় করা হয়, সেই সিন্ডিকেট সেটা চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা নয় ছয় হয়, যার কিছুটা দেখা যাচ্ছে যে ওই সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজি করেন, তার নানা রকম সম্পত্তি এখন সামনে আসছে।
সিবিআই তারা তারা এনকোয়ারি করে সেগুলো সামনে আনছে। কিন্তু সেরকম এরকম প্রত্যেকটা মেডিকেল কলেজে, হয়তো সমস্ত মেডিকেল কলেজ ছাড়াও একদম নিচু স্তরের হাসপাতালগুলো পর্যন্ত একটা দুর্নীতির জাল ছড়িয়ে গেছে। সেটা ওষুধ নিয়ে হোক, সেটা বর্জ্য নিয়ে হোক, হ্যাঁ মেডিকেল বর্জ্য নিয়ে হোক, মেডিকেল ওয়েস্ট নিয়ে হোক, বা অন্যান্য, যার ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য সব পরিষেবা পাওয়ার কোনো এখন আর কিন্তু কার্যত এটা একটা পুরো দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষ সেটা বুঝতে পারছেন। কিন্তু সব থেকে আমার মনে হয় সাধারণ মানুষের কাছে সব থেকে বড় অভিঘাত তৈরি করেছে সেটা হচ্ছে এই তরুণী চিকিৎসকের মৃত্যুর পরে যেটা সামনে এলো, সেটা হচ্ছে ডাক্তারি পড়ার ব্যাপারটা, শিক্ষার ব্যাপারটা। শিক্ষাতে সেখানে কিরকম দুর্নীতি হচ্ছে এইটা যদি তুমি একটু বিশ্লেষণ করো। সুব্রত, তুমি একদম ঠিক বলেছো, 100% ঠিক। এখানে না দুটো ব্যাপার আছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি, এটার পেছনে আমি দুর্নীতি বদলে প্রথমে আমি অনিয়মের কথাটা বলছি। এই ব্যাপক অনিয়মটা আহ, বরাবরই ছিল, কিন্তু আগে এর পরিমাণ বা এর অভিঘাতটা ছিল কম। এখন যত দিন গিয়েছে, বিশেষ করে গত 12 বছরে, এইটা লাগাম ছাড়া হয়ে উঠেছে। অনিয়ম যেটা, সেটা বরাবরই ছিল, কিন্তু সেটা এত সর্বব্যাপী হয়ে ওঠেনি। একটা দুটো, দুটো চারটে খুঁজলে পর আরো দুটো পাওয়া যাবে, কিন্তু এখন আপনি হয়তো খুঁজলে মানে অনিয়ম নেই এরম ঘটনাই হয়তো আহ পাবেন না। আর সুব্রত, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে দুর্নীতি, তুমি যে বলছো বিভিন্ন ভাবে, মানে সে ওষুধ পাচার থেকে শুরু করে শবদেহ পাচার থেকে শুরু করে, হ্যাঁ, আগে এইরকম সর্বব্যাপী ছিল না। আর দ্বিতীয়ত, আগে না আর্থিক দুর্নীতি এত বিপুল পরিমাণে ছড়ায়নি, যেটা গত এক যুগে অনেক বেশি ছড়িয়েছে। আগে যে পেছনের দরজা দিয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতো না, একেবারেই তা নয়, সেটা তুমিও জানো। বাম আমলে কিভাবে শিক্ষক নিয়োগ হতো বা অধ্যাপক হতো। কিন্তু এখন তো সেটা কি বলবো, যাকে আমরা বাংলায় বলি, পরিচিত বাংলায় খুললাম খুল্লা একেবারে। হ্যাঁ, এবং টাকার লেন, লক্ষ লক্ষ টাকা, মানে এত টাকা দিয়ে একটা প্রাথমিক শিক্ষা বা কোনো একটা কলেজে ঢুকতে কজন বা প্রতিবারই ছেলে মেয়ের পক্ষে সম্ভব, বল? যে জিনিসটা বাম আমলে ছিল না। আমি অশোকদা তোমার কাছে এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে গত 24 ঘন্টা ধরে জুনিয়র ডাক্তাররা এই পাহাড় প্রমাণ দুর্নীতি, এই সমস্ত স্বাস্থ্য বিভাগের এই দুর্নীতির প্রতিবাদে এবং তার সঙ্গে তিলোত্তমার অবশ্যই জাস্টিসের দাবিতে তারা পথে বসে আছে এই রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে। এই স্বাস্থ্য বিভাগের যে এই বিপুল দুর্নীতি, যার বলি হচ্ছেন একেবারে সাধারণ মানুষ, সমস্ত জনগণ, রাজ্যবাসী, সেটাকে সাফাই করার তারা তারা এইটার হাল ফেরাতে চান। তো সেই আন্দোলনে যেমন কোনো রাজনৈতিক দল নেই, পতাকা নেই, রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে গো ব্যাক শুনেও ফিরে এসছেন। কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পাল বিজেপির তিনি গিয়েছিলেন এবং গো ব্যাক শুনে ফিরে এসছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু যারা যারা হয়তো পথ চলতি মানুষ বা আশেপাশের বাড়ির মানুষ, তারা ওখানে গিয়ে খাবার দিয়ে আসছেন তাদের তাদের ত্রিপল, যাতে তারা রোদে বা বৃষ্টিতে কষ্ট না পায় তার জন্য তারা ত্রিপল টাঙিয়ে দিচ্ছেন। এই যে সাধারণ মানুষ তাদের সমর্থন করছেন, এইটাকে তুমি কিভাবে দেখছো? হ্যাঁ সুব্রত, এটা আমি শুধু না, আমি বিশ্বাস করি যে অধিকাংশ মানুষই এই জিনিসটাকে অন্তর থেকে বোধ করছে। আমি আজকে ফেসবুকে দেখছিলাম, তার আগে একটা কথা বলি, আপনারা দেখছেন গত 1 মাস ধরে সমাজ মাধ্যমে কত প্রচুর পোস্ট হচ্ছে। মানে সেটা সিরিয়াস পোস্ট হতে পারে, চিন্তার পোস্ট হতে পারে, বা মিম হতে পারে, এবং তার 95%ই হচ্ছে গিয়ে এই ছাত্রদের, আন্দোলনরত বা প্রতিবাদী ছাত্রদের সমর্থন। সমর্থন। এবং এই আন্দোলনটাকে নানাভাবে ভাঙার চেষ্টা হচ্ছে। সেটা কিভাবে কিভাবে হচ্ছে সেটাও আপনারা সকলেই জানেন। এবং অভিযোগ করা হচ্ছে যে এই আন্দোলনকারীদের রাজনীতিকরা কেউ কেউ পিছন থেকে মদত দিচ্ছে। সুব্রত নিজেই বলেছে যে এটা ঠিক নয়। অগ্নিমিত্রা পল আজকে ঘুরে এসছেন ঘটনাস্থল থেকে, এর আগে জাস্টিস জাস্টিস অভিজিৎ ঘুরে গঙ্গোপাধ্যায়কে এসছেন, ফিরে আসতে হয়েছে। হ্যাঁ, ঘুরে এসছেন। এবং এবং সেই সঙ্গে বলছি, অধীর চৌধুরীকেও কিন্তু আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দিয়েছিলেন প্রতিবাদী চিকিৎসক। মানে ওরা
সত্যি আন্তরিকভাবে এমন নয় যে মাঝরাতে লুকিয়ে লুকিয়ে গিয়ে শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে বলছে যে আমাদের সাহায্য দিন, এই সাহায্য দিন, সেই সাহায্য দিন, একেবারেই তা না। কারণ কেউ গেলে পর সঙ্গে সঙ্গে কিন্তু সেই খবর মানে লিক আউট হয়ে যায়, কেউ যদি কোথাও কারোর সঙ্গে গোপনে রাজনৈতিক নেতার সঙ্গে আঘাত করে। কিন্তু এখানে তাদের প্রয়োজন নেই। আর যে দুজন মূল ছাত্র নেতা এই অনিকেত আর কিঞ্জল, তারা যে প্রেস বিবৃতি দিচ্ছেন বা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন কত দৃপ্তভাবে, বা টেলিভিশন চ্যানেলেও এসছেন, কত দৃপ্তভাবে তারা তাদের বক্তব্য বা মূল চাহিদাগুলি বলছেন। এবং কিঞ্জল ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, সেই পোস্ট করার সঙ্গে সঙ্গে কত বিপুল সংখ্যক লাইক এবং ইয়ে এসেছিল, মানে মন্তব্য এসেছিল, সেটা হয়তো সুব্রত আপনাদের আমি আরো আপনার ভালো মতন হ্যাঁ, আমি তোমাকে বলতে একটু পারবে। ইন্টারাপ্ট করছি অশোকদা। সেটা হচ্ছে কিঞ্জল নন্দ যেটা লিখেছিলেন, হসপিটাল ডেথ বিটুইন 9th আগস্ট টু 8 সেপ্টেম্বর 2024, তাতে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে 23। কিঞ্জল তার সঙ্গে যুক্ত করেছেন তার আগের বছর 2023 সালে ঠিক এই সময়টাতে কতজন মারা গিয়েছিলেন। তিনি যে হিসেব দিয়েছেন তাতে বলছিলেন এই সময়টাতে 38 জন, 38 জনের মৃত্যু হয়েছিল। আগের বছর যেমন 24-এ যেমন 23, তেমন এটা হচ্ছে 38। তার আগের বছর 2022 সালে এটা হয়েছিল 59 জন, 59। হ্যাঁ, এবং 2021 সালে এটা হয়েছিল 178, এবং 2020 সালে এটা হয়েছিল 429। 2020 এবং 21টা আমার মনে হয় করোনার জন্য একটু বেশি হয়ে গেছিল, কিন্তু তারপরে 22 এবং 23 সালে যে মৃত্যু হয়েছিল সেটা কিন্তু 23 জনের চেয়েও বেশি। এটা কিঞ্জলের দাবি, এবং এটা পোস্ট করা 56 মিনিটের মধ্যে আমি দেখছি প্রায় 1000 খানেক লোক, 950 লোক এটাকে লাইক করেছেন, এবং 400টার বেশি শেয়ারও হয়ে গেছে। তো এবং 72টা মন্তব্যও চলে এসছে। অশোকদা বলো তো। একদমই ঠিক সুব্রত, একদমই ঠিক সুব্রত। সেটাই আমি আমি এই সংখ্যা তত্ত্বটাই সুব্রতকে আহ, বলার সুযোগ দিলাম আপনাদের ভালো মতো জানার জন্য। তা এই এত অল্প সময়ের মধ্যে এত জন মানে কি বলবো, মানে আবেগ, মানে মানে স্বতঃস্ফূর্ত এই যে সমর্থন, আপনারা কখনো কোনো ঘটনায় দেখেছেন আগে? এবং আজকে সকালবেলায় শুনছিলাম যে কালকে যে সারা রাত ছিল প্রতিবাদী ছেলেমেয়েরা স্বাস্থ্য ভবনের সামনে, আজকে সকালবেলায় বায়ো টয়লেট এবং অজস্র লোক এসে ওদের সকালের খাবার দিয়ে গিয়েছে। হ্যাঁ, তার মানেটা কি? এবং যারা দিয়ে গিয়েছে খাবার, তারা জানে যে তারা যে খাবার দিচ্ছে এই প্রতিবাদী ছাত্রদের, সেটা রাজ্যের শাসক দলের সমর্থকরা দেখছে, এবং তার একটা প্রতিক্রিয়া তাদের উপর হবে বা হতে পারে, সেইটা জেনেও কিন্তু তারা এই মানে এভাবে প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছে। সমর্থনে পাশে এগিয়ে আসছেন বা দাঁড়াচ্ছেন। এই যে আমি যে আপনাদের আহ, কাছে এই কথাগুলি বলছি, আমি জানি যে এতে করে আমাকে হয়তো বিরোধী মনোভাবাপন্ন বলে দাগিয়ে ভবিষ্যতে কিছু করার চেষ্টা করতে পারে। কিন্তু আমাদের তো একটা বিবেক বলে জিনিস আছে। আমরা যদি ভয় পাই, তাহলে কথা বলবে কে বলুন? আমাকে কে কি করবে আর? হ্যাঁ, আহ, তা সেরকমই আমাকে মানে কি আপনাদেরও বড় জোর কে কি করবে? হ্যাঁ, তা ভয় পেয়ে পেছিয়ে গেলে তো সবসময় আহ, একটা নেতিবাচক তার প্রভাব বা প্রতিক্রিয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি বিপুল পরিমাণে দুর্নীতি, সেটা তো আপনারা একে একে বুঝতে পারছেন। আনন্দবাজার পত্রিকায় অতি সম্প্রতি সোমা মুখার্জি 3 কিস্তিতে একটা বড় লেখা লিখেছে। তাতে খুব বিস্তারিতভাবে, সুব্রত ভালো জানে, সোমা বহু বছর ধরে আমাদের স্বাস্থ্যবিদ, মানে স্বাস্থ্য ক্ষেত্রের সাংবাদিকতা করেন, ভেতরের খবর প্রচুর রাখেন। ও যা যা লিখেছে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, তার মধ্যে কোনো মন গড়া তথ্য বা বানানো কিছু নেই। তাতে করে আপনারা আরো বুঝতে পেরেছেন যে কি বিপুল পরিমাণে দুর্নীতি এবং অনিয়ম মানে শিকড় ছড়িয়ে গিয়েছে চারিদিকে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই শিকড় কি উৎপাটিত করা সম্ভব আদৌ? হ্যাঁ, অ্যাপারেন্টলি সম্ভব নয়, অ্যাপারেন্টলি সম্ভব নয়। তবে অসম্ভব এটাই বা ভেবে রাখবো কেন বলুন? আমি জানি না সুব্রত হয়তো তার একটা ওপিনিয়ন আছে, মতামত আছে, এটা কতটা সম্ভব এই শিকড় কেটে একটা কি বলবো দুর্নীতি মুক্ত
স্বাস্থ্যক্ষেত্র উপহার দেওয়া, কিন্তু সুব্রতই আমাকে কথা প্রসঙ্গে বলেছিল, যেখানে রাজ্যের সর্বত্র দুর্নীতিতে ভরা, সেখানে শুধু স্বাস্থ্যক্ষেত্রকে কি দুর্নীতিমুক্ত করা আদৌ সম্ভব? সেটা তো একটা অনেকটাই হয়তো আকাশ কুসুম কল্পনা। না, আমি এই আমি প্রসঙ্গে অশোকদা, আমি তোমাকে আবার একটু ইন্টারাপ্ট করছি দর্শকদের স্বার্থে। আমরা আমরা জানি যে বিধান রায়ের আমলেও দুর্নীতি ছিল, জ্যোতিবাবুর আমলেও দুর্নীতি ছিল। আমরা জানি যে সেটা ঠিক দুর্নীতি না, হ্যাঁ, সেটা ঠিক দুর্নীতি ঠিক না, অনিয়ম, 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 অনিয়ম। হ্যাঁ, হ্যাঁ, অনিয়ম হ্যাঁ, ছিল। আমরা হ্যাঁ, জানি হ্যাঁ, যে মহাভারতের আমলেও অনিয়ম পাওয়া যাবে, সেখানেও মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। আমরা রামায়ণের ঠিক। যুগেও সীতা অপহরণ হয়েছে, কিডন্যাপ হয়েছে। এসব তো হতেই পারে, এগুলো যুগে যুগে হয়েছে, আমি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমাদের এখানে যে তুমি যে কথাটা বললে, একদম সর্বগ্রাসী যে দুর্নীতি, এইটা হয়তো পুরোটা করা যাবে না, কিন্তু কোথাও তো একটা প্রতিবাদ শুরু করতে হবে, কোথাও তো একটা শুরু হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, মেনে তো নেওয়া যাবে না। হ্যাঁ, মেনে নিলে তো আমরা হ্যাঁ, হ্যাঁ, পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ তো ঠেকে গেছে, আর তো কোথাও যাওয়ার একদম। জায়গা নেই, আর তো পেছনে জায়গা নেই পেছনে। তো হ্যাঁ, একটা তো হ্যাঁ, কোথাও হ্যাঁ, শুরু করতে হবে। এই ডাক্তারি ছাত্ররা বা যারা এই যে বৃদ্ধা নেমেছেন রাস্তায়, আমরা দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, একজন হ্যাঁ, বৃদ্ধা, হ্যাঁ, তিনি ভালো করে হাঁটতে পারেন না, তিনি কোথাও হুম, একাত্মবোধ করছেন যে এই আন্দোলনে নামা দরকার আমাদের। এই যে তরুণী, বাচ্চা, শিশু, হ্যাঁ, মানুষরা, অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন, মহিলারা, যে তাদের নিরাপত্তাহীনতা নিয়ে, তাদের পাড়ায় পাড়ায় তাদের যে রাস্তাঘাটে চলতে যে অসুবিধা হয়। তো এখানে যে তারা একাত্মতা বোধ করছেন, আমার মনে হয় যে এইটা আমরা বোধহয় আমাদের সাংবাদিক জীবনে আমরা বোধহয় কোনোদিন দেখিনি। আমি জানি না, তোমার সাংবাদিক জীবন আমারও চেয়ে অনেক বেশি। তুমি কি কখনো এরকম কোনো একটা এরকম অভিঘাত দেখেছো, যে একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা মৃত্যুকে কেন্দ্র করে, অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাহলেও আমি বলছি। না, একেবারেই না, একেবারেই না সুব্রত। বিশেষ করে এই ছাত্র আন্দোলনে আমি দেখলাম ডক্টর কুণাল সরকারের মতন মানে সিনিয়র চিকিৎসক, ডক্টর অভিজিৎ চৌধুরীর মতন অত্যন্ত শ্রদ্ধেয় এবং অতি সত্যমান, হ্যাঁ। পরিচিত মানে চিকিৎসক, তারা কি কি বলছেন, কি কি ভঙ্গিতে বলছেন, মানে তাদের ভেতরেও যে কি অসম্ভব রাগ, ক্ষোভ, হতাশা, প্রতিবাদ এইসব জমে আছে, তাদের বক্তব্যগুলি শুনলে পরে বোঝা যাচ্ছে। আমি এই দুজন ডাক্তারের নাম বললাম, আরো অনেক সিনিয়র চিকিৎসক আছেন। এবং আপনারা জানেন, আজকে সকাল 10টার সময় প্রচুর সিনিয়র চিকিৎসক স্বাস্থ্য ভবনের সামনে এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের কাছে গিয়ে পিঠে হাত দিয়ে বলেছেন যে চিন্তা করো না, এই যে আবেগ, এই যে ভেতরের সমর্থন, এই যে মনের ভালোবাসা, এইটা কোনোদিন কোনো রাজনৈতিক আন্দোলনে কেউ পেয়েছে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। সেই সময় আমজনতার একটা বড় অংশ সাংঘাতিকভাবে এই বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছিলেন, একেবারে নিঃস্বার্থভাবে নিজেদের জীবন এবং ভবিষ্যতের ঝুঁকি নিয়ে। সেই অধ্যায়টা পুরো আলাদা। কিন্তু তারপরে কোনো আন্দোলন, যে কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক, আম জনতার সর্বস্তরে এইরকম ভাবে কেউ দাঁড়িয়েছে? এবং যারা সমর্থন করছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা প্রত্যেকেই জানেন যে তাদের এই আন্দোলনটা মোটেই ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক দল বা শাসক দলের কর্মীরা। এবং তা সত্ত্বেও তারা ঝুঁকি নিচ্ছেন কম বেশি। এবং ঝুঁকি নিচ্ছেন মানে কি, কেউ কেউ এমন কথা বলছেন যেইটা ভাবা যায় না। হ্যাঁ, অশোকদা, আমি তার কারণ আমাদের হচ্ছে, সময় প্রায় শেষ হয়ে এসেছে, তবুও আমি একটুখানি তোমাকে হ্যাঁ, হ্যাঁ, বলি। হ্যাঁ, সেটা হচ্ছে, তুমি যে কথাটা বললে শাসক দলের কথাটা, সেই শাসক দলের কর্মী সমর্থকদের একটা বড় অংশ, তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। এমনকি আমি জানি হ্যাঁ, অনেককে, যাদের বাড়ির মহিলারা, তারা সেদিনকে রাস্তায় নেমেছেন, এই পরপর রাত জাগত অনুষ্ঠানে, রাত দখলের লড়াইতে তারা রাস্তায় নেমেছেন। এবং শাসক দলের মধ্যে যে একটা টালমাটাল অবস্থা তৈরি, এটা নিয়ে আমি আলাদা অনুষ্ঠানও করেছি। সেটা হচ্ছে যে, তার প্রমাণ হচ্ছে যে সুখেন্দু শেখর রায়, তার তার বক্তব্য, শান্তনু সেনের বক্তব্য, এবং সর্বোপরি জহর সরকারের তার সেই চিঠি দিয়ে পদত্যাগ করে দেওয়া। হ্যাঁ, এবং যেখানে তিনি বলেছেন, তিনি এই আন্দোলনের কথাই উল্লেখ করেছেন। তো এই যে শাসক দলের মধ্যেও যে এই যে টালমাটাল অবস্থা, এবং কর্মী সমর্থকদের মধ্যে অবস্থায় অবশ্যই এটা হচ্ছে, এইটাকে তুমি কিভাবে দেখবে? হ্যাঁ, সুব্রত একদমই ঠিক। শাসক দলের মধ্যেও একটা অংশ ভেতর থেকে ভালোভাবে নিচ্ছে না। কিন্তু এখানে শাসক দলের মানে মাননীয়া এবং তার ভাইপো এবং তাদের ঘনিষ্ঠ অনুগামীরা এতটাই শক্তিশালী যে শাসক দলের অনেকেই মুখ খুলতে
বা তাদের প্রকৃত মনোভাব বলতে ভয় পাচ্ছে। কারণ জানেন তাহলে তারা রাজনৈতিকভাবে একঘরে হয়ে যায়, এবং যেহেতু রাজনীতি তাদের বেঁচে থাকার পাথেও, তারা কেউ সেভাবে প্রকাশ্যে আসছেন না। কিন্তু তাদের অনেকেই ভীষণভাবে এই বিষয়টাকে, মানে সরকারের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছেন না। যেভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করা হচ্ছে সেটা মেনে নিতে পারছেন না। তা দেখা যাক এখন আহ মাননীয়া কতখানি তার ইগোটাকে বা তার অহংবোধটাকে বিসর্জন দিয়ে বা পাশে সরিয়ে রেখে আলোচনার মাধ্যমে কিভাবে সমাধান করেন। কিন্তু আমি মনে করি মাননীয়া যদি আন্তরিকভাবে এই দুর্নীতির শিকড়টাকে উৎপাটিত করার চেষ্টা করেন, তবেই সেটা সবার পক্ষে শুভ হবে, এবং রাজ্যের ভবিষ্যতের পক্ষে এবং ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের পক্ষে সেইটা শুভ বার্তা বয়ে আনবে। তোমাকে অনেক নমস্কার। ধন্যবাদ অশোকদা, খুব সুন্দর তুমি বললে। তবে একটা জিনিস আমরা আমরা শেষ করার আগে এটা একটা জিনিস বলবো যে যে আন্দোলনটা যেটা চলছে সেই আন্দোলনটা এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি থেকে হয়তো আরও পরিব্যাপ্ত হবে, এবং আমরা সবাই চাইবো যে এটাকে আবার ধামাচাপা দিয়ে নয়, কোনো রকমভাবে এটা ওটা করে ধামাচাপা দিয়ে রাখা নয়, এটা সমস্তটাই যাতে একদম শিকড় সমেত সেটাকে যাতে উৎপাটিত করা হয়, তার জন্য কিন্তু যা যা করার দরকার সেটা কিন্তু আমাদের রাজ্যবাসীকেই করতে হবে। রাজ্যের মানুষের দায়িত্ব তাদের নিজেদের স্বার্থে এই জঞ্জাল মুক্তই কিন্তু কাজ করা। তো বা আমাদের অনুষ্ঠানটা আমরা আজকে এখানেই শেষ করব। আপনাদের কেমন এই অনুষ্ঠানটা লাগলো এটা আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যেমন আপনারা প্রচুর কমেন্ট দেন, আমরা আপনাদের পক্ষে বিপক্ষে এই সমস্ত কমেন্ট দেখে আমরা অবশ্যই উৎসাহিত হই, এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে আরও এরকম অনুষ্ঠান করার জন্য যাতে উৎসাহ দিতে হয়, সেই জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। সবাইকে অনেক নমস্কার।